ইট পাটকেল পর্ব ৭ লিখেছেন সানজিদা বিনতে সুফি। বিয়ের ৬ মাসের মাথায় কামিনী চৌধুরী হঠাৎ করেই নিজের আগের রূপে ফেরা শুরু করলেন। কথায় কথায় নূরকে অলক্ষী অপয়া বলে অপমান অপদস্থ করতে থাকলেন। নূর তাতে খুব একটা পাত্তা দেয়নি, নিজের মতো করে জীবন কাটাতে থাকে সে। আসমিন কিংবা রাফসান শিকদার কাউকে এ ব্যাপারে কিছু বলতো না নূর। এর মধ্যেই তাদের জীবনে আবির্ভাব ঘটে লারা নামক রমণীর। কানাডায় আসমিনের প্রতিবেশী ছিল তারা। লারা আসমিনকে ছোটবেলা থেকেই পছন্দ করত, তবে এক আসমিনে মজে থাকার মেয়ে লারা নয়। কানাডায় আরও অনেক ছেলেদের সাথে তার সম্পর্ক ছিল। ম্যাডিসন নামের এক ছেলের সাথে 2 বছর লিভ ইন রিলেশনে ছিল সে। কিছুদিন আগে কামিনী চৌধুরীর সাথে যোগাযোগ হলো। কামিনী চৌধুরী আসমিনের কথা বলে লারাকে, এও বলে যে কয়েকদিন পরে আসমিনের ডিভোর্স হয়ে যাবে। আসমিনকে পেতে চাইলে লারা যেন বাংলাদেশে চলে আসে। লারাও ম্যাডিসনকে কিছু না জানিয়েই বাংলাদেশে চলে আসে। লারার বাবা মাও মেয়েকে পূর্ণ সমর্থন করে। লারার বাবা কানাডায় অনেক বড় বিজনেসম্যান। ভাইয়ের সম্পত্তিও তো এখন তাদেরই। সাথে লারারটা পেলে সোনায় সোহাগা। কামিনী চৌধুরীর এই কুৎসিত পরিকল্পনার কথা কেউ জানতে পারল না। কয়েকদিনের মধ্যেই লারা এসে হাজির হলো নূর মঞ্জিলে। বিষয়টা নিয়ে কেউ মাথা না ঘামালেও গম্ভীর হয়ে রইলেন আমজাদ চৌধুরী। এতিম আমজাদ চৌধুরী পড়াশোনায় ভালো হওয়ায় স্কলারশিপ নিয়ে যায় কানাডায়। বাবা মা মারা যাওয়ার পর নিজেদের অনাথ আশ্রমে বড় হয় সে। পূর্ণবয়স্ক না হওয়ায় বাবার সম্পত্তি সব ম্যানেজার সামলাতো। 20 বছর বয়সী সম্পত্তি সব নিজের নামে আসার পর বাংলাদেশের বিজনেসে গুটিয়ে কানাডায় পাড়ি জমায় আমজাদ চৌধুরী। দেশের অনাথ আশ্রমে সে নিজের আরেকটা ঘর মনে করে। অনাথ আশ্রমের দায়িত্বে থাকা ফাদারদের দেখাশোনা করে সব কিছু। সমস্ত খরচ আমজাদ চৌধুরী নিজেই চালায়। কানাডায় গিয়ে কামিনী চৌধুরীর সাথে পরিচয়। ভালোবেসে বিয়ে করেছিলেন কামিনী চৌধুরীকে। রাফসান শিকদারও তাতে আপত্তি করেননি। বাবা মা মরা বোনকে সে খুব আদরে মানুষ করেছে, তাই তার সুখী মুখ্য। দুজনে একসাথে কানাডায় পড়াশোনা করত। কখনো বুঝতেই পারেনি তার প্রেয়সীর ভিতরে এত কেউ কুৎসিত। লারা আসার পর থেকে আসমিন খুব কম কথা বলতো লারার সাথে। নির্বাচন মাথায় নিয়ে ব্যস্ত সময় পার করছে রাফসান শিকদার ও আসমিন। বিরোধী দলীয় নেতা আইমান তালুকদার উঠে পড়ে লেগেছে তাদের পেছনে। আসমিনের চমৎকার বুদ্ধিমত্তার জন্য কিছুতেই পেরে উঠছে না, তবে হাত গুটিয়ে বসেনি সে, শুধু একটা সুযোগের অপেক্ষা। নির্বাচনী প্রচারণার জন্য নূরকে খুব একটা সময় দিতে পারছিল না আসমিন। বহু কষ্টে সময় বের করলেও লারার জন্য তা কোনো না কোনোভাবে নষ্ট হয়ে যেত। আসমিন রেগে কিছু বলতে গেলে নূর তাকে থামিয়ে দিত। বাড়ির মেহমানের সাথে এমন আচরণ মোটেই শোভনীয় নয়। সেই সুযোগই লুফে নিতে লাগলো লারা। দ্রুত সৃষ্টি হয় আসমিনের সাথে নূরের। মাঝে মাঝে রাতেও দেখা হতো না দুজনের। গভীর রাতে এসে আবার ভোরে বাইরে যেত আসমিন। অন্তর্মুখী হওয়ার নূরের খুব একটা বন্ধু ছিল না। একমাত্র তানভীর সাইদি ছিল নূরের ছোটবেলার বন্ধু। দুজনের প্রাণ টাইপের বন্ধুত্ব তাদের জীবনে কালবৈশাখী ঝড় হয়ে আসে তানভীরের জন্মদিনের দিন। রাতে পার্টি থাকায় নূর আর কলেজে যায়নি। সারাদিন বাসায় থাকার প্ল্যান করে সে। বাবার সাথেও খুব একটা দেখা হয় না তার। একাকিত্ব অভ্যস্ত সে, তবে মাঝখানে আসমিনের যত্ন তার অভ্যাসে ব্যাঘাত ঘটিয়েছে। এখন খুব শূন্যতা অনুভব হয় আসমিনকে ছাড়া। নিজের রুমের বারান্দায় বসেছিল নূর। ফোনের মেসেজ টিউন বেজে উঠতেই ভ্রু কুঁচকে গেল তার। এ সময় আবার কে মেসেজ দিচ্ছে? মন্ত্রী সাহেব নয় তো? মুখে মুচকি হাসি ঝুলিয়ে মেসেজ অপশনে ঢুকতেই চোখ স্থির হয়ে গেল নূরের। ফোনের স্ক্রিনে জ্বলজ্বল করছে আসমিন ও আর একটা মেয়ের অন্তরঙ্গ ছবি। কোনো এক অভিজাত হোটেলের রুমে বিবস্ত্র এক নারীকে বুকে নিয়ে শুয়ে আছে আসমিন। এতটা ঘনিষ্ঠ আজ পর্যন্ত তারাও হয়ে ওঠেনি। নির্লিপ্তভাবে চোখ সরিয়ে নিল নূর। ফোনটা জায়গা মতো রেখে আগের মতো প্রকৃতিতে বিভোর হয়ে উঠল সে। সন্ধ্যায় রেডি হয়ে বেরিয়ে পড়ল তানভীরের বাড়ির উদ্দেশ্যে। নূরকে বোনের নজরেই দেখতে থাকে তানভীর। জন্মদিনের অনুষ্ঠান শেষ হয় 10টায়। অথচ নূর জানতে পারল না সন্ধ্যা 7টায় তার একমাত্র অবলম্বন তার বাবা তাকে ছেড়ে চিরদিনের মতো হারিয়ে গেছে সন্ত্রাসীদের গুলিতে। কয়েক হাজার কল এসে জমা হয়েছে নূরের ফোনে। আসমিনের লাস্ট মেসেজ ছিল, কোথায় তুমি নূর? যেখানেই থাকো তাড়াতাড়ি হসপিটালে চলে এসো। মামার গুলি লেগেছে, তোমাকে দেখতে চাচ্ছে। না হয় আমাকে বলো কোথায় আছো, আমি তোমাকে পিক করছি। একা বের হওয়ার দরকার নেই। প্লিজ ফোন রিসিভ করো আমার।
প্লিজ, আমার খুবই টেনশন হচ্ছে। মিনিট কয়েক পরেই আশমিনের ফোনে মেসেজ এলো, আমাকে নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমি ব্যস্ত আছি, এখন আসতে পারবো না। গুলিই তো লেগেছে, মরে তো আর যায়নি। আমাকে আর বিরক্ত করবেন না, গীতিকারের সাথে কথা বলছি। সব ঠিক থাকলে আজকে আমার ক্যারিয়ারের সূচনা হয়ে যাবে। আপনার অনুপস্থিতিতে এই গানই আমার সঙ্গ দিয়েছে, তাই সবার আগে আমার ক্যারিয়ার। শক্ত চোখে মেসেজ পড়ে চোখ বন্ধ করে ফেলল আশমিন। এটা নূরের মেসেজ নয়, হতে পারে না। তার নূর এমন কথা কিছুতেই বলতে পারে না। কোথায় নূর? এদিকে নূরের অবহেলায় পড়ে থাকা ফোনটা বারান্দা থেকে তুলে নিয়েছে কামিনী চৌধুরী। আশমিনকে মেসেজ সেই করেছে। লারা তানভীরের সাথে নূরের কয়েকটা ছবি তুলে পাঠিয়ে দিল কামিনী চৌধুরীর কাছে। কামিনী চৌধুরী নূরের ফোন থেকে সে ছবি আশমিনের মোবাইলে সেন্ড করে দিল। ছবি দেখার আগেই খবর এলো ব্যস্ততম পৃথিবী থেকে বিদায় নিয়েছে রাফসান শিকদার। ঘামে লেপ্টে যাওয়া শুভ্র পাঞ্জাবি গায়ে দিয়ে দেয়ালে হেলান দিয়ে বসে পড়ল আশমিন। আমজাদ চৌধুরী স্তব্ধ হয়ে গেল। শুধু হাঁপ ছেড়ে বাঁচল কামিনী চৌধুরী। এই বিশাল সাম্রাজ্য এখন তার। একমাত্র ভাইয়ের মৃত্যুতে শোক করতে না পারলেও কান্না করার অভিনয় করল পাক্কা অভিনেত্রীর মতো। হাসপাতালের বারান্দায় ভাইয়ের শোকে গড়াগড়ি খেয়ে কান্না করা বোনের আর্তনাদ ফলাও করে প্রচার করা হলো। আশমিন এসে সামলে নিল মাকে। আমজাদ চৌধুরী স্ত্রীর অভিনয়ে বুঝেও চুপ করে রইলেন। মৃতদেহ নিয়ে নূর মঞ্জিলে পৌঁছানোর 1 ঘন্টা পরে বিধ্বস্ত অবস্থায় খালি পায়ে দৌড়ে বাড়িতে প্রবেশ করল নূর। নিউজ দেখে সে দৌড়ে এসেছে সারা রাস্তা। পা থেকে রক্ত ঝরছে সমানে। সেদিকে হুঁশ নেই নূরের। বাবার মৃতদেহের সামনে গিয়ে ধপ করে বসে পড়ল নূর। কাঁপা কাঁপা হাত বুলিয়ে দিল বাবার শান্ত মুখশ্রীতে। লাশের বুকে মাথা রেখে শুয়েও থাকলো কিছুক্ষণ। আজ থেকে এই বুকটা চিরদিনের মতো হারালো সে। তার আব্বু আর নেই ভাবতেই নিঃশ্বাস আটকে এসেছে নূরের। তার থেকে কয়েক হাত দূরত্বে বসে আছে আশমিন। তার পাশে গা ঘেঁষে বসে লারা। শেষ মুহূর্তে সবচেয়ে নিকৃষ্ট মানুষের পরিচয় দিল কামিনী চৌধুরী। নূরকে টেনে সরিয়ে নিল রাফসান শিকদারের বুক থেকে। পরপর কয়েকটা চড় লাগিয়ে দিল তার গালে। আসার পর থেকে এক বিন্দু পানিও চোখ থেকে বের হয়নি নূরের। থাপ্পড় খেয়েও সে নির্বাক চোখে তাকিয়ে আছে আশমিনের দিকে। আশমিন চোখ সরিয়ে নিল তার থেকে। নূর নির্লিপ্ত চোখে তাকিয়ে দেখল আশমিনের মুখ ফিরিয়ে নেওয়া। আরেক দফা শক্ত করল নিজেকে। কামিনী চৌধুরী একের পর এক অপবাদ দিয়ে যাচ্ছে তার উপরে। বেহায়া, চরিত্রহীন মেয়ে মানুষ। বাবার মৃত্যুর আগেও তার সাথে দেখা না করে পরপুরুষের সাথে রংঢং করে এখন এসেছে নাটক করতে। নষ্টা মেয়ে কথাকার, লজ্জা করে না এমন নোংরামি করতে? আমার ভাইয়ের আশেপাশেও আসবি না তুই। তোর এই কলঙ্কিনী মুখ নিয়ে বেরিয়ে যায় এখান থেকে। কামিনী চৌধুরীর দিকে এক পলক তাকিয়ে নূর আশমিনের সামনে গিয়ে দাঁড়ালো। শান্ত গলায় বলল, আপনার কিছু বলার আছে মন্ত্রী সাহেব? আশমিন একরাশ ঘৃণা নিয়ে তাকালো নূরের দিকে। ভয়ঙ্কর চোখে তাকিয়ে কর্কশ গলায় বলল, যে মেয়ে নিজের বাবার ভালোবাসার মূল্য দিতে জানে না, সে আমার ভালোবাসার মূল্য দিবে কিভাবে? বাবার মৃত্যু থেকে যার ক্যারিয়ার বড়, সে মেয়েকে আমি আমার জীবনে চাই না। দেখা গেল আমাকে মৃত্যু মুখে রেখে সে তার নিজের স্বপ্ন পূরণ করতে চলে গেল। এই নূরকে আমি ভালোবাসিনি, তাই এই নূরের জায়গা আমার জীবনে নেই। গো টু হেল। নূর শান্ত চোখে তাকিয়ে রইল আশমিনের দিকে। তার চোখে বাবা হারানোর শোক নেই। স্বামীর প্রতারণা, অবিশ্বাস, ধোঁকা, কোনো কিছুই তার জন্য কোনো অনুভূতি নেই। চোখে নেই এক বিন্দু নোনা জল। আশমিনের সামনে থেকে বাবার লাশের পাশে গিয়ে বসল নূর। বাবাকে জড়িয়ে ধরে ক্লান্ত গলায় বলল, তুমি মানুষ চিনতে ভুল করেছ আব্বু। অযোগ্য মানুষের হাতে নিজের মূল্যবান রত্ন তুলে দিয়েছ। আমাদের শেষ দেখাটা সুখকর হলো না আব্বু। যে শূন্যতা নিয়ে তুমি চলে গিয়েছ, আমাকে তা সারা জীবন বয়ে বেরোতে হবে। পরপারে ভালো থেকো আমার সুপার হিরো। তুমি আমার রত্নের যত্ন নিব, আমি তোমার রত্নের যত্ন নিব। কামিনী চৌধুরী তেড়ে আসতে নিতেই আমজাদ চৌধুরী তাকে শক্ত হাতে থামিয়ে দিল। ভয়ঙ্কর চোখে তাকিয়ে বুঝিয়ে দিল ফলাফল ভালো হবে না। স্বামীর কড়া চাহনিতে থেমে গেল কামিনী চৌধুরী। কটমট করে তাকিয়ে রইল নূরের দিকে। বাবার কপালে চুমু খেয়ে নিজের রুমে চলে গেল নূর। রাফসান শিকদারকে দাফন করতে নিয়ে যাওয়ার সময়ও নিচে আসেনি সে। তানভীর সারাটা সময় চুপচাপ করে সব কিছু দেখে যাচ্ছিল। নূরের এই শান্ত ব্যবহার ভাবাচ্ছে তাকে। নূরের পিছু পিছু সেও এসেছিল এখানে।
কামিনী চৌধুরী নূরকে আঘাত করার সময় যখন সে রেগে এগিয়ে যাচ্ছিল, তখন নূরের ইশারায় থেমে যায় সে। এখন তার সারা শরীর রাগে জ্বলছে। রাফসান শিকদারের দাফন শেষ হলো রাত 2টায়। দলীয় নেতা সহ হাজার হাজার মানুষ তার জানাজায় অংশগ্রহণ করেছে। বিরোধী দলীয় নেতা আয়মান তালুকদারও এসেছে জানাজায়। সারা দেশে তোলপাড় শুরু হয়ে গেল খুনিকে ধরার জন্য। আশমিন হিংস্র বাঘের মতো শত্রুদের একে একে শেষ করতে লাগলো। তবু কোথাও কোনো লিঙ্ক পাওয়া যাচ্ছিল না। সারা রাত বাইরে কাটে, ভোরে বাসায় আসে আশমিন। রক্ত জবার মতো লাল চোখ নিয়ে রুমে ঢুকে শব্দ করে দরজা বন্ধ করে দেয় সে। বারান্দায় দাঁড়িয়ে থাকা সদ্য বাবা হারানো মেয়েটির দিকে ফিরেও তাকায় না। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বিছানায় শরীর এলিয়ে দেয় সে। সেদিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসিয়ে হাসল নূর। চোখ ঘুরিয়ে আকাশের দিকে তাকিয়ে গুনগুন করে গান গাইতে লাগলো সে। সরি, গানটা স্কিপ করতে হচ্ছে। কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল আশমিনের চোখ থেকে। তানভীরের সাথে নূরের ছবিগুলো বারবার চোখের সামনে ভেসে উঠছে তার। নূরকে সে অবিশ্বাস করছে না। তবে এই মুহূর্তে নূরকে বাঁচাতে তাদের মধ্যে দূরত্ব জরুরি। যতই কষ্ট হোক না কেন, কাল পর্যন্ত অপরাধীকে বোঝাতে হবে তার জালে আশমিন ফেসেছে। নূরের প্রতি দুর্বলতা দেখালে সে নূরের উপর আক্রমণ করবে। অজানা শত্রুকে আর সুযোগ দেওয়া যাবে না। বিপুল ভোটে জয়লাভ করেছে আশমিন। এত বড় প্রাপ্তিতেও তার চোখে মুখে খুশির লেশমাত্র নেই। পার্টি অফিসে সমস্ত কাজ শেষ করে বাসায় আসতেই ভ্রু কুঁচকে গেল তার। সমস্ত বাড়ি নিস্তব্ধ হয়ে আছে। একমাত্র কামিনী চৌধুরী আর লারাকেই প্রফুল্ল দেখালো। আমজাদ চৌধুরী মাথায় হাত দিয়ে সোফায় বসে আছে। আশমিন খুব একটা মাথা না ঘামিয়ে বাবার পাশে গিয়ে বসে পড়ল। চারিদিকে ফুলের তোড়া ভরে আছে। সবাই শুভেচ্ছা জানিয়ে ফুল পাঠিয়েছে। নূর, কোথায় আব্বু? তাকে দিয়ে তোমার দরকার কি? আমজাদ চৌধুরীর কর্কশ গলা শুনে থতমত খেয়ে গেল আশমিন। অজানা ভয়ে বুক কেঁপে উঠল। বার কয়েক নূরকে ডেকেও যখন সাড়া পাওয়া গেল না, তখন আশমিন উত্তেজিত হয়ে দ্রুত পায়ে সারা বাড়ি খুঁজল। আশমিনের চিৎকার শুনে কামিনী চৌধুরী সহ সবাই হাজির হলো বিশাল ড্রয়িং রুমে। আশমিন দৌড়ে এসে আমজাদ চৌধুরীর সামনে দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় বলল, নূর কোথায় আব্বু? চলে গিয়েছে সে। আশমিন বিস্ফোরিত চোখে তাকালো আমজাদ চৌধুরীর দিকে। মুহূর্তে ভয়ের জায়গা চোখে এসে ভিড় করল ক্রোধ। চিৎকার করে বলল, চলে গিয়েছে মানে? কোথায় গিয়েছে নূর? আমি বলেছিলাম না নূর যাতে বাসা থেকে বের না হয়? কে বের হতে দিয়েছে ওকে? আশমিনের ভয়ঙ্কর রূপ দেখে কেঁপে উঠল কামিনী চৌধুরী। কপালের ঘাম কাঁপা কাঁপা হাত দিয়ে মুছে লারার দিকে তাকালো সে। তারও একই অবস্থা। থরথর করে কাঁপছে সে। আমজাদ চৌধুরী কামিনী চৌধুরীর সামনে গিয়ে দাঁড়ালো। রক্তচক্ষু দিয়ে তাকিয়ে চিৎকার করে বলল, মা মারা মেয়েটা তো তোমার নিজের রক্ত ছিল কামিনী। তার উপর কিসের এত রাগ তোমার, বলতে পারো? ছোট থেকে তাকে অবহেলা অপমান করে তার কোমল হৃদয়টা তুমি বিষিয়ে দিয়েছ। আমি বাধা দিলে আমার কথাও শোনোনি। ভাইজান একটা কমল ফুল তুলে দিয়েছিল তোমার হাতে, অথচ তুমি তার জীবনটা কাঁটায় ভরে দিয়েছ। এই বিশাল সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী কত বেলা না খেয়ে কাটিয়েছে তার কোনো হিসাব নেই। সব কিছু তো মেয়েটা মেনেই নিয়েছিল। তাহলে কেন তাকে এভাবে ঘর ছাড়তে বাধ্য করলে? তার চরিত্রে সবার সামনে দাগ লাগালে কেন? উত্তর দাও কামিনী, উত্তর দাও। স্বামীর এহেন রূপে কলিজা শুকিয়ে গেল কামিনী চৌধুরীর। আশমিন অবাক চোখে বিস্ময় হয়ে তাকিয়ে আছে তার মায়ের দিকে। সেদিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল কামিনী চৌধুরী। আশমিন যেন বোবা হয়ে গেল। টলমল পায়ে দেয়ালের উপর হাত রেখে নিজেকে সামলালো। মরার উপর খাড়ার ঘা হয়ে আগমন ঘটল তানভীরের। কারোর দিকে না তাকিয়ে নিজের ফোনটা কানেক্ট করে দিল ড্রয়িং রুমের টিভিতে। সাথে সাথে টিভির স্ক্রিনে ভেসে উঠল নূরের পরিচ্ছন্ন পরাজিত মুখখানা। ভিডিওটি গাড়ির ভিতরে বসে করা। আশমিন দৌড়ে এসে দাঁড়ালো টিভির সামনে। কাঁপা কাঁপা হাতে ছুঁয়ে দিল নূরের মুখখানা। জয়ের জন্য অনেক অনেক শুভকামনা মন্ত্রী সাহেব। আপনার এই সাফল্য ভরা জীবনে আমার মতো অপয়া থাকা মানায় না। ভালোবাসলে বিশ্বাস করতে হয় মন্ত্রী সাহেব, ভালোবাসায় ভরসা থাকতে হয়। কোনো ঠুনকো আঘাতে যদি তা ভেঙে যায়, তাহলে বুঝতে হবে সেখানে কোনো ভালোবাসাই ছিল না, পুরোটাই অভিনয় বা মোহ। আপনার বেলায় ঠিক কোনটা বুঝতে পারছি না আমি। আপনি যখন বলেই দিয়েছেন, আমি আপনাকে আর কি করে ভালোবাসবো?
আর নিজের বাবাকেই তো ভালোবাসতে পারিনি, তখন আর নিজের হয়ে কোন সাফাই আমি দিব? আমি চলে যাচ্ছি, আপনাকে সমস্ত সম্পর্ক থেকে মুক্তি দিয়ে চলে যাচ্ছি। প্রমাণস্বরূপ এই ভিডিওটি আপনার কাছে রেখে দিতে পারেন। যেহেতু আমাদের বিয়ের রেজিস্ট্রি হয়নি, সেহেতু ডিভোর্স পেপার দিতে পারলাম না। ভিডিও শেষে আপনার জন্য সারপ্রাইজ আছে, দেখে নেবেন প্লিজ। মিসেস চৌধুরীকে টেনশন করতে নিষেধ করবেন। আমি নামক বোঝা সারা আপাতত বিদায় হচ্ছে, তবে আমি ফিরব। আমার আব্বুর খুনিদের ভয়ঙ্কর মৃত্যু দিতে আমি ফিরব, কিন্তু আপনার জীবনে কখনো না মন্ত্রী সাহেব। কষ্ট দিয়েছেন আমায়, অবিশ্বাসের আগুনে জ্বালিয়ে মেরেছেন আমাকে। লাশের কি কারোর প্রতি ভালোবাসা থাকে বলেন? ভালোবাসার বিষয়ে আপনার হৃদয় বিষাক্ত হোক এই দোয়া রইল। আমার ফিরে আসা পর্যন্ত জীবনটাকে উপভোগ করুন। নূর ফিরে আসলে স্বস্তির নিঃশ্বাস নেওয়া দুষ্কর হয়ে যাবে। রাফসান শিকদারের মেয়ে তেহজিব নূর শিকদারের ওয়াদা এটা। নূরের জ্বলন্ত চোখের দিকে একমনে তাকিয়ে রইল আসমিন। নূরের ভিডিও বন্ধ হতেই স্ক্রিনে সেদিনে আসমিনের ছবিগুলো ভেসে উঠল। রাফসান শিকদারের মৃত্যুর দিন সকলেই পাঠানো হয়েছে নূরকে। আসমিন একের পর এক ধাক্কা সামলাতে পারল না, মস্তিষ্ক অচল হয়ে গেল। অতিরিক্ত চাপের ফলে মাইনর অ্যাটাক হয়ে গেল তার। আমজাদ চৌধুরী মেঝেতে লুটে পড়া ছেলেকে ধরে চিৎকার করে কেঁদে উঠল। সিংহের মতো দাপিয়ে বেড়ানো মানুষটাকে এভাবে দেখে সবার চোখে অশ্রুতে ভরে গেল। দেহরক্ষীরা আর তানভীর মিলে আসমিনকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে গেল। আমজাদ চৌধুরী ছেলের সাথে যেতে গিয়ে বিমূঢ় কামিনী চৌধুরীর দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে বলল, আমার ছেলের কিছু হলে তোমাকে আমি নিজের হাতে খুন করব কামিনী। ভুল করেও নিজের এই নোংরা চেহারা আমার ছেলের সামনে নিয়ে আর কখনো আসবে না তুমি।